দীপ্ত সন্ধ্যার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ইনুর 10 বছরের কারাদণ্ড, রায় নিয়ে অসন্তোষ দুই পক্ষেরই। শহীদ মিনারে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ার, শূন্যতা পূরণ হওয়ার নয় বলে মন্তব্য। ছোটদের অনুষ্ঠান, সঙ্গীতের অনুষ্ঠান এবং তার সঙ্গে নবীনাদের অন্তরে শিল্পের বাণী পৌঁছে দেওয়া। যে গভীর জায়গা থেকে উনি কথা বলেন, এটা তো শুধু অভিজ্ঞতার মধ্যে দিয়ে না, এটা আসে একজন সৃজনশীল মানুষের মন থেকে আসে। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর 10 বছরের কারাদণ্ড হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আজ এই রায় দিয়েছে। সাবেক এই মন্ত্রীকে 2 লাখ টাকা জরিমানাও করেছে আদালত। রায়ে বাদী ও আসামি পক্ষ কেউই সন্তুষ্ট নয়। 2024 সালের জুলাইয়ে তৎকালীন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সারা দেশের মতো কুষ্টিয়াতেও তীব্র আন্দোলন হয়। রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। তাদের দমনে সরকার কঠোর হয়। এতে শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজি ও চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন। এ ঘটনায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। তার বিরুদ্ধে উস্কানি, প্ররোচনা ও ষড়যন্ত্র সহ সুনির্দিষ্ট 8টি অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। দীর্ঘ শুনানি, সাক্ষ্য প্রমাণ এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মঙ্গলবার একমাত্র আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করে আদালত। আমি বলতে চাই, এই রায় সঠিক হয়নি। আমার মনে হয় যে আমরা এটা যদি আপিল দায়ের করি, উচ্চ আদালত থেকে প্রত্যেকটি কাউন্টে যেগুলো থেকে শাস্তি বা তাকে ছেড়ে দেওয়া হয়েছে সবগুলোতে তার সাজা প্রমাণ হবে, তাদেরকে দোষী সাব্যস্ত হবেন এবং আমরা যে 3টি চার্জ প্রমাণ হয়েছে বলে বলছে সেগুলো থেকেও সাজা বৃদ্ধির জন্য আমরা আবেদন করব, আপিল করব এবং আমরা বিশ্বাস করি যে সেগুলোতেও সাজা বৃদ্ধি পাবে। ট্রাইব্যুনালের রায়ে সাক্ষ্য ও আইনের যথাযথ মূল্যায়ন ও প্রয়োগ হয়নি বলে মনে করে আসামি পক্ষ। এটা নিকৃষ্টতম অপব্যবহার এবং আমরা মনে করি নিকৃষ্টতম অনাচার। আমরা এই রায় প্রত্যাখ্যান করছি। আমরা বেকসুর খালাস প্রত্যাশা করেছিলাম, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল তাকে 10 বছর সাজা প্রদান করেছেন। আমরা এই রায়ে সংক্ষুব্ধ এবং এই রায়ে তিনি ন্যায় বিচার পাননি বলে আমরা মনে করি। 2024 সালের 26 আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে কারাগারে রয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক এই তথ্যমন্ত্রী। 2024 সালের সেই উত্তাল সময়ে কি ঘটেছিল কুষ্টিয়ায় তা আদালতে শুনেছেন বিচারকেরা। সাক্ষীরা তুলে ধরেছেন ঘটনার বর্ণনা, প্রসিকিউশন তুলে ধরেছেন তার প্রমাণ, আর আসামিপক্ষের আইনজীবীরা দিয়েছেন তাদের যুক্তি। সেই সব কিছুর বিচারিক মূল্যায়ন করে এসেছে আজকের এই রায়। আর এই রায়ের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের 7ম কোনো রায়ের শেষ হলো বিচার কাজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম 4 আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। তাই সংসদ সদস্য হিসেবে তার আর শপথ নেওয়া হচ্ছে না। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ সকালে এই রায় দেয়। সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ ওঠে। নির্বাচন কমিশন আপিল শুনানির শেষ দিন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট হলে হাইকোর্টের আদেশে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকে। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এনে লিফজো আপিল করেন একই আসনে জামায়াতে ইসলামের প্রার্থী আনোয়ার সিদ্দিকী। আদালত আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম 4 আসনের ফল স্থগিত করে। শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে তার কফিনে শত শত মানুষের ফুলেল শ্রদ্ধার পাশাপাশি জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। বিটিভি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 দফা জানাজা শেষে এই শিল্পী সারথীকে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
জীবনের বেশিরভাগ সময় পুতুল নাচের সুতোয় আনন্দ বুনেছেন, রং আর তুলি নাচড়ে ফুটিয়ে তুলেছেন জীবনের জয়গান। তিনি আজ নিশ্চল নিথর। শিল্প সংস্কৃতির গুণীজন মুস্তাফা মনোয়ারকে শ্রদ্ধা জানাতে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। সহকর্মী, ভক্ত, অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এসেছেন বাংলাদেশের পাপেট সম্রাটকে শ্রদ্ধা জানাতে। তার প্রয়াণে শিল্প সংস্কৃতি অঙ্গনে নেমেছে শোকের ছায়া। কলিম সারাবির নেতৃত্বে মোস্তফা মনোয়ার, জামান আলী সহ আরও অনেকেই টেলিভিশনের সমস্ত কাগজপত্র, নিয়োগপত্র সমস্ত কিছু বাংলায় করলেন। ভাবতে পারেন আইয়ুব খানের দুর্দণ্ড প্রতাপের মধ্যে দিয়ে এই বাংলায় সমস্ত অফিস আদালত চালানো। টেলিভিশনকে কোন উচ্চতায় নিয়ে গেছেন, সেখানে মোস্তফা মনোয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে শিশুতোষ অনুষ্ঠান নির্মাণে তার জুড়ি খুব কমই ছিল। 1952 সালে নবম শ্রেণীতে পড়ার সময় ভাষা আন্দোলনের জন্য কার্টুন এঁকে জেল খাটেন। পাকিস্তান আমলে কর্মক্ষেত্রে বাংলাদেশের জন্য হয়ে উঠেছিলেন প্রতিবাদী। তার এই ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিশিষ্টজনরা। বাংলাদেশের যারাই বরেণ্য আছেন তাদের সকলের ভূমিকা, তাদের সকলের অবদান, তাদের সকলের সৃষ্টিশীলতা, এইগুলোকে আমরা সংরক্ষণ করব। পাকিস্তান আমলে বিটিভি যাত্রা শুরু করলো এবং সেই টেলিভিশনে তারা এমন কিছু প্রবর্তন করলেন যেটা মুস্তাফা মনোয়ার যেটার অন্যতম প্রতিকৃত ছিলেন। বিশেষ করে ছোটদের অনুষ্ঠান, সঙ্গীতের অনুষ্ঠান এবং তার সঙ্গে নবীনাদের অন্তরে শিল্পের বাণী পৌঁছে দেওয়া। যে গভীর জায়গা থেকে উনি কথা বলেন, এটা তো শুধু আসে শুধু অভিজ্ঞতার মধ্যে দিয়ে না, এটা আসে একজন সৃষ্টিশীল সৃজনশীল মানুষের মন থেকে আসে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে সব্যসাচী এই শিল্পীকে দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মুস্তাফা মনোয়ারের দ্বিতীয় জানাজা হয়। এরপর মরদেহ নেওয়া হয় বনানী কবরস্থানে। রং, তুলি আর ক্যানভাস ছাড়িয়ে যিনি পাপেটের সুতোয় প্রাণ দিয়েছিলেন নির্জীব পুতুলকে, তিনি মুস্তাফা মনোয়ার। আজ তিনি অমৃত লোকের যাত্রী হলেও রেখে গেছেন এক জীবন্ত সৃষ্টি জগৎ। তার সেই জাদুকরী শিল্প ও কর্মের আলো ফুরিয়ে যায়নি, বরং তা বেঁচে থাকবে আগামী প্রজন্মের প্রতিটি হৃদয়ে, প্রতিটি শিশুর হাসিতে এবং দেশের শিল্প চেতনায়। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। গাজীপুরের শ্রীপুরে উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন বন কর্মকর্তা সহ অন্তত 16 জন। তাদের মধ্যে রয়েছেন বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মোখলেসুর রহমান, সদর বিট কর্মকর্তা আক্তার হোসেন সহ দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিকরা। বন বিভাগের কর্মকর্তারা জানান বেলা 11:30টার দিকে উপজেলার আবতার তেলিহাটি মৌজায় বনের জমি দখল করে ঘর নির্মাণের সংবাদে উচ্ছেদ অভিযানে যান তারা। এ সময় অবৈধভাবে দখলদাররা দেশীয় অস্ত্র নিয়ে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের উপর হামলা চালায়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। উত্তরের 2 জেলায় বিভিন্ন নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। ভারী বৃষ্টি ও উজানের ঢলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এতে কুড়িগ্রাম ও নওগাঁয় নদী তীরবর্তী চর, দ্বীপচর ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বর্তমানে বিপদসীমার 21 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নওগাঁয় আত্রাই ও ছোট যমুনা সহ অন্যান্য নদীর পানি বেড়েছে। ফলে আত্রাই ও ছোট যমুনা নদীর বেড়িবাঁধের বেশ কিছু এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে বহুল আলোচিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও শেষ পর্যন্ত স্বস্তি মেলেনি। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে আবারও সংঘাতে জড়িয়েছে দুই পক্ষ। নিউজরুম থেকে এই বিষয়ে জানাচ্ছেন সহকর্মী সাইফুর রহমান শিশির। একাধিকবার চুক্তির শর্ত পরিবর্তন, স্থান পরিবর্তন, তারিখ পরিবর্তন, এসব করে শেষ পর্যন্ত যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে
সেটি স্বাক্ষরিত হওয়ার পরে বেশ কিছুদিন মোটামুটি পরিস্থিতি শান্ত ছিল। তারপরে আবারও একটি কার্গো ভেসেলকে আক্রমণকে কেন্দ্র করে আবারও যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে সহিংসতা অনিশ্চয়তা সেটি শুরু হয়েছে। এই যে দুই পক্ষের মধ্যে যে এখন যতগুলো বিষয় তাদের মধ্যে সমঝোতা হয়েছে, শেষ পর্যন্ত এসে একটি বিষয় আটকে গিয়েছে, সেটি হচ্ছে হরমুজ প্রণালীর যে পরিচালনা, এটির যে অপারেশন, সেটি কারা করবে, কিভাবে করবে, সেটি নিয়ে হচ্ছে আসলে একটি দ্বন্দ্ব তাদের মধ্যে শুরু হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই যে আরবের যে আরব পেনিনসুলা, এই পেনিনসুলাতে আসলে এই যে সৌদি আরবের এই পাশটি এটি হচ্ছে বাবেল মানদেব, এবং এই যে জায়গাটি সরু যে জায়গাটি এটি হচ্ছে আসলে হরমুজ প্রণালী। এবং এই হরমুজ প্রণালী আপনারা বুঝতেই পারছেন যে কৌশলগত কারণে এটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে এই যে কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইরান, এই সবগুলো দেশের জন্য একটি মাত্র সরু পথ তাদের জলপথের জন্য, যাতায়াতের জন্য, এটি হচ্ছে হরমুজ প্রণালী। এটি ইরানের দাবি হচ্ছে তারা হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে তারা নিয়ন্ত্রণ করবে। এবং এখানে ফ্রান্স একটি প্রস্তাব দিয়েছে তাদেরকে যে ওমান, এই যে ওমান এবং ফ্রান্স তারা যৌথভাবে এটার যে মাইন অপসারণ এবং এটার যে পরিচালনা সেটি করবে। এবং আমেরিকার তরফ থেকেই মূলত এই ধরনের একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে যে এক পাশ হরমুজের একটি পাশ ইরান পরিচালনা করবে, আরেকটি পাশ পরিচালনা করবে ওমান, যার সহযোগিতা থাকবে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র। এই বিষয়টি নিয়েই মূলত তাদের আপত্তি। এবং এই যে সৌদি আরব বা এই যে আরব পেনিনসুলার যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি জলপথ, একটি হচ্ছে বাবেল মানদেব এবং আরেকটি হচ্ছে এই যে হরমুজ প্রণালী, এই দুটি এখন ইরান এবং ইরানের মিত্রদের দখলে রয়েছে। সুতরাং সেই দিক থেকে যুক্তরাষ্ট্র কিংবা ওয়েস্ট এশিয়ায় যুক্তরাষ্ট্রের যেসব মিত্র রয়েছে তাদের জন্য আসলে এটি একটি বেশ বড় সংকট, বড় পরাজয়। কারণ বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি পথ এই মুহূর্তে রয়েছে ইরানের নিয়ন্ত্রণ, এবং ইরান চায় একচ্ছত্রভাবে তারাই এই পথগুলো নিয়ন্ত্রণ করবে, বাকিদের কোনো ধরনের কোনো হস্তক্ষেপ তারা মেনে নেবে না। এটি নিয়েই মূলত দর কষাকষি হচ্ছে, আবারও শুরু হয়েছে। এবং আজকে মঙ্গলবার কাতার একটি বৈঠক হওয়ার কথা গতকালকে থেকে আমরা দেখেছি, কিন্তু আজকে আমরা জানতে পারছি যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি আসলে এরকম কোনো পরিকল্পনা তাদের আপাতত নেই, বরং তারা হচ্ছে যে তাদের যে জব্দ করা অর্থ ছিল কাতারে বা বিভিন্ন যুক্তরাষ্ট্রের মিত্রদের কাছে, সেই সব বিষয়ে কীভাবে ছাড় দেওয়া যায় সেটি নিয়ে মূলত আলোচনা করার জন্য তাদের একটি প্রতিনিধি দল কাতারের দোহায় যাবেন। এর সাথে যুক্তরাষ্ট্রের বা প্রেসিডেন্ট ট্রাম্প যে আলোচনার কথা বলেছেন তার কোনো সম্পর্ক নেই বলে তারা জানিয়েছে। বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বিশ্বকাপের শেষ 16 নিশ্চিতের ম্যাচে আইভরি কোস্টের মুখোমুখি হবে নরওয়ে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 11টায়। গ্রুপ পর্বে দ্বিতীয় হয়ে নকআউটে উঠেছে দুই দলই। আইভরি কোস্টের আক্রমণের বড় ভরসা নিকোলাস পেপে, সঙ্গে থাকছেন আমাদ দিয়ালো ও ইয়ান দিওমান্দে। অন্যদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রাম পাওয়া আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ডকে নিয়ে পূর্ণ শক্তির দল নামাচ্ছে নরওয়ে। এ ম্যাচেও সবার নজর থাকবে হালান্ডের দিকে। শেষ করব সন্ধ্যার সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ইনুর 10 বছরের কারাদণ্ড। রায় নিয়ে অসন্তোষ দুপক্ষেরই। শহীদ মিনারে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ার। শূন্যতা পূরণ হওয়ার নয় বলে মন্তব্য। এই ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।